নিউজ টিভির খবরে এখন থাকছে ডাকসু নির্বাচিত বিপি নুরুল হক নূরকে আসিফ নজরুলের প্রশ্ন। পরিষ্কার রাস্তায় ময়লা ছড়িয়ে ছিটিয়ে সেই ময়লা অপসারণ করে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। গণভবনের ছাত্রলীগ নেতা কর্মীদের দেখে কনসেন্ট্রেশন ঠিক ছিল না নূরের। বিএনপি জ্যেষ্ঠ নেতাদের নির্দেশনা দিলেন তারেক রহমান। বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ডাকসু নবনির্বাচিত বিপি নুরুল হক নূরকে আসিফ নজরুলের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত বিপি নুরুল হক নূরকে প্রশ্ন করেছেন রাজনীতি বিশ্লেষক, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি নূরকে উদ্দেশ্য করে বলেন, আপনি নির্ভীক তারুণ্যে বুড়িয়ে যাওয়া একজন সুলতান মনসুর। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন প্রশ্ন করেন আসিফ নজরুল। তার দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। নুরুল হক নূর, প্রধানমন্ত্রী ডাকলে আপনি অবশ্যই যেতে পারেন, ওনাকে আপনার মাতৃসম মনে করতে পারেন, কিন্তু আপনাকে বলতে হবে কেন আপনি ওনার কাছে আপনার ও আপনার সঙ্গীদের উপর চালানো বহু নির্মম ও নির্যাতনের বিচার চাইতে ভুলে গেলেন। আপনার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী রাশেদকে মাত্র 3 দিন আগেই হত্যার হুমকি দেওয়া হয়েছে। কেন ব্যর্থ হলেন ডাকসু নির্বাচন কারচুপির বিষয়টি ঠিকমতো ব্যাখ্যা করতে? আপনাকে খুব দ্রুতই এসব বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। অতীতের সকল অত্যাচারের মুখে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনার মধ্যে তরুণ বয়সের বঙ্গবন্ধুর ছায়া দেখেছিলাম, কিন্তু বঙ্গবন্ধুর মেরুদণ্ড কোনো শাসকের সামনে বিন্দুমাত্র নুয়ে পড়ত না। আপনার মেরুদণ্ড নুয়ে পড়লে আপনাকে তাই আর তরুণ বঙ্গবন্ধুর ছায়া মনে হবে না, বরং মনে হবে আপনি নির্ভীক তরুণের বুড়ি যাওয়ার একজন সুলতান মনসুর। এদিকে ময়লা ছড়িয়ে ময়লা পরিষ্কার রাস্তায় ময়লা ছড়িয়ে ছিটিয়ে সেই ময়লা অপসারণ করে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। রবিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও দেওয়াল চিত্র কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর তেজগাঁয়ের 7 রাস্তা সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কে এই কর্মসূচি উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। পরিষ্কার রাস্তায় কাগজের টুকরো ফেলছেন ডিএনসিসির এক কর্মী। রবিবার সকাল থেকে ওই এলাকা সহ আশেপাশে প্রতিটি সড়ক ও অলিগলি পরিষ্কার করা হয়। সড়কে দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডারও ছিটানো হয়। ডিএনসিসির কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরাও এ কাজে অংশ নেন। মেয়র নেতৃত্বে সড়ক পরিচ্ছন্ন অভিযান বেলা 11টার দিকে আনিসুল হক সড়কে গিয়ে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন সড়কটিতে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একটি ভ্যান গাড়িতে করে ছেঁড়া পোস্টার ও কাগজপত্র সংগ্রহ করে ফের তা সড়কেই ছড়িয়ে ছিটিয়ে ফেলা হচ্ছে। ডিএনসিসির 2 জন পরিচ্ছন্নতা কর্মী ময়লা কাগজ টুকরো টুকরো করে সড়কে ফেলে যাচ্ছেন। হ্যান্ডমাইক হাতে মেয়র আনিসুল হকের লাভ ডাকা কর্মসূচির একজন কর্মসূচিকে এ সময় তাদের দিক নির্দেশনা দিতে দেখা যায়। পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র। নাম প্রকাশ না করে ওই পরিচ্ছন্নতা কর্মী জানান, মেয়র আতিকুল ইসলাম পরিচ্ছন্নতা কাজ উদ্বোধন করতে আসবেন, কিন্তু এর আগেই পুরো রাস্তা পরিষ্কার করা হয়। উদ্বোধনের আগে দেখা গেল সড়কে কোনো ময়লা নেই, তাই কিছু ময়লা সংগ্রহ করে মেয়র আনিসুল হক সড়কে ফেলে রাখার জন্য স্যাররা বলেছেন। তারা বলেন, আমরা শুধু সেই নির্দেশনা বাস্তবায়ন করছি। বক্তব্য রাখছেন মেয়র আতিকুল ইসলাম। এরপর বেলা 12:15টার দিকে মেয়র আতিকুল ইসলাম তার সহকর্মীদের নিয়ে সড়কটিতে পরিচ্ছন্ন কাজ উদ্বোধন করতে আসেন। ঝাড়ু হাতে একদল স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে সড়কটিতে পরিষ্কার অভিযানের নামেন মেয়র আতিকুল ইসলাম। এ নিয়ে বিরূপ মন্তব্য করছেন কর্মসূচিতে অংশ নেওয়া কেউ। এ সময় শাহজাহান নামে এক ব্যক্তি বলেন, এভাবে অভিযানে না নেমে মেয়র যদি তার কর্মীদের দিয়ে প্রতিদিন সব এলাকা পরিষ্কার রাখেন, তাহলে এইভাবে কর্মসূচি পালনের প্রয়োজন হবে না। জনগণ কর্মসূচি দেখতে চায় না, তারা চায় কাজ। ভালো কাজ করলে প্রচার এমনিতেই হবে। ডিএনসিসির একদল নারী পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্ন সড়কে ময়লা ফেলতে দেখে সামিনা নামের এক শিক্ষার্থী বলেন, মেয়র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করবেন, তাই পরিষ্কার রাস্তায় আবারও ময়লা ফেলা হচ্ছে। এটা তো লোক দেখানো অভিযান। তারাই যদি এমন করেন তাহলে নাগরিকরা কি শিখবে? সড়কে ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের বিষয়ে জানতে চাইলে মেয়র আতিকুল ইসলাম আমাদেরকে বলেন, বিষয়টি আসলে কিভাবে হলো আমার নলেজও নেই, এটা অবশ্যই ঠিক হয়নি, কিন্তু আমাদের বার্তা হচ্ছে রাস্তা পরিষ্কার রাখতে হবে, ময়লা ফেলা যাবে না। আমরা চেষ্টা করে যাচ্ছি, এজন্য সবাইকেই এগিয়ে আসতে হবে, কিন্তু পরিষ্কার রাস্তায় তারা ফের কেন ময়লা ফেললো সেটা খোঁজ নেব। এদিকে গণভবনের ছাত্রলীগ নেতাকর্মীদের দেখে কনসেন্ট্রেশন ঠিক ছিল না নূরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত বিপি নুরুল হক নূর বলছেন, গণভবনের ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের দেখে তার কনসেন্ট্রেশন ঠিক ছিল না। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। এ সময় তিনি ডাকসুর পুনর্নির্বাচনের দাবি জানান। স্বাধিকার স্বতন্ত্র পরিষদ
স্বতন্ত্র জোট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ডাকসুর পুনর্নির্বাচনের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এ সংবাদ সম্মেলন যোগ দেয়। গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে গিয়েছিলেন ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত নেতারা। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নে নুরুল হক নূর বলেন, আমরা প্রথমে শুনেছিলাম গণভবনে শুধু ডাকসু এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরাই যাবেন, কিন্তু সেখানে গিয়ে দেখি ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত। তাদের দেখে আমার নিজের অস্বস্তি বোধ হয়েছে। আপনারা জানেন যে স্বাভাবিকভাবে মানুষের একবার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের আর কথা বলার মুড থাকে না। তাই আমি সেখানে অনেক কথা বলতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা সেখানে গিয়েছি, কারণ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ব্যক্তি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করার সেই এখতিয়ার রয়েছে। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পুনর্নির্বাচনে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়, এটা সরকারের কোনো বিষয় না। প্রধানমন্ত্রী কারচুপি ও অনিয়মের নির্বাচন যারা জয়ী হয়েছেন তাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের শ্রদ্ধাবোধ থেকে আমরা সেখানে গিয়েছি। সেখানে ডাকসুর বাইরেও আবাসন সংকট এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি, কিন্তু নির্বাচনের বিষয়ে সরকারের কিছুই করার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমি শুধু প্রধানমন্ত্রীর নজরে এনেছি যে এই নির্বাচনে অনিয়ম হয়েছে, শিক্ষার্থীরা সেটির সমাধান চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর জায়গা থেকে তিনি যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। সাংবাদিকদের উদ্দেশ্য করে ডাকসুর বিপি বলেন, আমাকে ভুলভাবে উপস্থাপন করবেন না। আমি যেটা আগেই বলেছি যে এত অনিয়ম কারচুপির পরও বিপি ও সমাজসেবা পদে আমরা জয়ী হয়েছি। সেই জায়গা থেকেই বলছিলাম অন্তত এই দুটি পদ বাদে বাকি পদগুলোতে নির্বাচন দিতে। তবে এটা ছিল আমার ব্যক্তিগত বক্তব্য, কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা চাচ্ছে সব পদে পুনর্নির্বাচন। সে জায়গা থেকে আমিও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে বলছি পুনর্নির্বাচন দেওয়া হোক। এর আগে সকালে পুনর্নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করে প্রগতিশীল ছাত্রজোট। সেখান থেকে তার 5 দফা দাবি জানায়। দাবিগুলো হলো জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃ তফসিল ঘোষণা, ব্যর্থ বিসির পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি প্রদান। প্রগতিশীল ছাত্রজোট আগামীকাল সোমবার সকালে ক্লাস পরীক্ষার বর্জনের ঘোষণা দিয়েছেন। এদিন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পদদেশে জামায়াত করবে তারা। এরপর উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। তাদের এই দাবির সঙ্গে বাকি 4টি প্যানেল সম্মতি জানিয়েছেন এবং দাবি আদায়ের লক্ষ্যে এক ও অভিন্ন রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নির্দেশ দিলেন তারেক রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সর্বোচ্চ নেতাকর্মীদের ফোরাম ও জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রথমবারের মতো স্ক্যাপিতে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের বৈঠক হয়। রাত 7টার বৈঠক শুরু হয়। 2.5 ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এই বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা দলের সাংগঠনিক অবস্থা চুলচেরা বিশ্লেষণ করেন। বৈঠকে দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনছেন। পরে তিনি নিজের মত দিয়েছেন। তিনি সংকটময় মুহূর্তে নেতাদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। বৈঠক সূত্রে এমন তথ্য জানা গেছে। বৈঠকে খালেদা জিয়ার অসুস্থতা চিকিৎসা নিয়ে তার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে না আসা, তার মুক্তিতে আইনি প্রক্রিয়া সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে ছাত্র দলের বরাডুবি, উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে করণীয়, দল পুনর্গঠন, অঙ্গ সংগঠনের কমিটি গঠন, ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। এছাড়া 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপি গাঁট ছাড়ার লাভ ক্ষতি নিয়েও আলোচনা হয়। তারেক রহমান এসব আলোচনার মন দিয়ে শোনেন। শেষ পর্যায়ে তিনি সুচিন্তিত মত দেন। বৈঠক সূত্রে জানা গেছে, গতকাল বৈঠকে সবচেয়ে গুরুত্ব পেয়েছেন ঐক্যফ্রন্টের সঙ্গে জোট থাকা না থাকা, পাশাপাশি জামায়াতকে বিএনপি জোটে রাখা নিয়েও প্রশ্ন ওঠে। তবে ওই দুটি বিষয়ে তারেক রহমান নেতাদের বক্তব্য শুনেছেন, নিজের কোনো মত দেননি। নেতাদের বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বক্তব্য রাখেন। তিনি বলেন, কেন্দ্রীয় নেতা ছাড়াও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য পরামর্শ দেন। এর পাশাপাশি বিভিন্ন পেশাজীবীর সঙ্গেও নিজেদের সম্পর্ক বাড়ানোর বিষয়ে বক্তব্য রাখেন। তারেক রহমান উপস্থিতিতে বৈঠকে বিএনপির নেতাকর্মীদের মত দেন যে বিএনপির রাজনীতি এখন অনেকটাই জোট কেন্দ্রিক হয়ে পড়েছে। 20 দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে বের হতে হবে। এর জন্য নিজেদের মেধা, শ্রম ও অভিজ্ঞতা দিয়ে সংগঠন শক্তিশালী করার বিষয়ে তারা একমত পোষণ করেছেন। সূত্র জানায়, বৈঠকে দলের স্থায়ী কমিটির একজন সদস্য জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডাক্তার কামাল হোসেনের নাম উল্লেখ না করে তার সমালোচনা করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের গঠনের সিদ্ধান্ত সঠিক ছিল নাকি ভুল ছিল তা ইতিহাস একদিন তুলে ধরবে। তবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী হবেন এ আশায় নির্বাচনের কোনো পরিকল্পনা ও বাস্তবতাকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত চাপিয়ে দেন। তবে ওই নেতাকে তাদের শীর্ষ নেতা হিসেবে মেনে নেওয়া উচিত ছিল কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। বিএনপি ওই নেতার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে 30 ডিসেম্বরে ভোটে গিয়েছিল এমন মত দিয়ে তিনি আরও বলেন, বিএনপির নেতাদের বাইরে তার সিদ্ধান্তে নির্বাচনে যাওয়া হয়েছিল। বিএনপিকে স্বাধীনভাবে রাজনীতি করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এখন নির্বাচন শেষ, এই নির্বাচনে যা অর্জন হওয়ার তা হয়েছে। তাই এবার এসব ঐক্যফ্রন্ট রাজনীতিকে বন্ধ করে নিজেদের সমতা বাড়াতে হবে, দলকে গোছাতে হবে, সারা দেশে সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে বলেও তিনি মনে করেন।
দলের আরেকজন স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপির রাজনীতি এখন ঐক্যফ্রন্টমুখী হয়ে গেছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নিজেদের রাজনৈতিক ক্ষমতার বাড়াতে হবে। যদিও তাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারেক রহমান কিছুই বলেননি। সূত্রে জানা গেছে, দানের শীষ প্রতীক নির্বাচন করা সুলতান মোহাম্মদ মনসুরের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়টি আলোচনা তোলেন একজন সদস্য। ওই প্রসঙ্গ উঠলে অন্যরা ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার সমালোচনা করেন। তারপর সংসদে নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন কতটুকু সঠিক ছিল তা নিয়েও প্রশ্ন তোলেন। এই বিষয়ে তারেক রহমান কিছু বলেননি। আরেকজন স্থায়ী কমিটির এক সদস্য জামায়াতকে জোটে রাখার বিরোধিতা করেন। তিনি বলেন, জামায়াতের নানা কারণে বিএনপির জন্য দায় হয়ে পড়েছে। এছাড়া কয়েক বছর আগে যে বাস্তবতায় জামায়াতের সঙ্গে জোট করা হয়েছিল সেটি আর এখন নেই। এখন জামায়াতের সাংগঠনিক ভিত্তি নেই, আন্দোলনেও তাদের পাশে পাওয়া যায় না। এমত অবস্থায় তাদের জোটে রেখে লাভ নেই বলে মত দেন তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য জামায়াত প্রসঙ্গে বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের সঙ্গে জোট করেছেন। জাতীয় নির্বাচনে জামায়াতের বিতর্কের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এসব প্রচার করা হয়েছে। একটি দেশের নাম উল্লেখ করে ওই নেতা বলেন, ওই দেশটির নানা অজুহাতে বিএনপিকে নসিহত করলেও তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে কখনোই কিছু করবে না। তাই জামায়াতের বিষয়ে সরকার কোনো কিছু না করলে বিএনপির পক্ষ থেকেও কিছু করা ঠিক হবে না। নেতাদের বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বক্তব্য রাখেন। তিনি দলের কেন্দ্রীয় নেতা ছাড়াও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য পরামর্শ দেন। এর পাশাপাশি বিভিন্ন পেশাজীবীদের সঙ্গেও নিজেদের সম্পর্ক বাড়ানোর বিষয়ে বক্তব্য রাখেন। সূত্র জানায়, বৈঠকে আরেকজন স্থায়ী কমিটির সদস্য বলেন, জাতীয় নির্বাচনের আগে নিয়মিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হলেও এখন আর তা হচ্ছে না। ফলে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে। তার ওই বক্তব্যের পর সপ্তাহে অন্তত একবার বৈঠক করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপির রাজনীতি এখন ঐক্যফ্রন্টমুখী হয়ে গেছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নিজেদের রাজনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। যদিও তাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারেক রহমান কিছুই বলেননি। বৈঠক সূত্রে জানা গেছে, দলের স্থায়ী কমিটির দুজন নেতা বৈঠকে বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনও নামতে হবে। তবে এর আগে দলের বিভিন্ন জেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো এবং অঙ্গ সংগঠনগুলোকে পুনর্গঠন করা জরুরি।